আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার প্রাণের ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিকভাবে তোমাদের বোর্ড সলিউশন করাচ্ছি তারই ধারাবাহিক একটা পর্বে। এবং এই পর্বে আমরা সলিউশন করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক এবং এটা আমি বিশ্বাস করি তোমাদেরও ভালো লাগবে। কারণ হচ্ছে যখন তুমি চমৎকার একটা অঙ্ক করো তখন তোমার মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ হয় এবং তুমি বিশ্বাস করো যে এই টাইপের যত অঙ্কই আসুক, যেখান থেকেই আসুক, আমি পারবো। সো আমি তোমাদের এমনভাবেই সলভ করবো যেন তোমরা এই অঙ্কটা খুব চমৎকারভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা যে অঙ্ক করতেছি এটা হচ্ছে তো আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। ঠিক আছে? আমরা যেমনটা করি সবসময়, আগে একটু নাম পড়ি। অহনার 22 সালের জানুয়ারি মাসের লেনদেন। এবং এরপরে কি হয়েছে এখানে দেখো, ক, খ এবং গ। ক, খ, গ। তাহলে কয়ে কি বলছে? নিট পাওনাদারের পরিমাণ। তার মানে যেগুলো শুধু ধারে ক্রয়ের সাথে সম্পর্কিত সেটা। দেন একটা ব্যাংক হিসাব তৈরি করতে বলছে, বিক্রয় হিসাব তৈরি করতে বলছে। এবং এরপরে হচ্ছে আমাদের দেনাদার এবং ক্রয় হিসাব। তার মানে এখানে খতিয়ান দিয়ে ভরাই রাখছে। এই যে ক এবং খ দুইটাই খতিয়ান আছে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। চলো, প্রথমে ক নম্বরে কি বলছে? নিট পাওনাদারের পরিমাণ। পাওনাদার মানে ধারে ক্রয় অথবা ক্রয় ফেরত। তো দেখি আমরা কোথায় কোথায় ক্রয় এবং ক্রয় ফেরত আছে। ধারে ক্রয় আছে 30,000। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা পাওনাদারের কোনো সম্পর্ক নেই। নয়ন ট্রেডার্স থেকে পণ্য ফেরত আসলো, এই যে ক্রয় ফেরত। ধারে মাল ক্রয়, এই একটা পাওনাদার। পাওনাদারকে চেকে পরিশোধ, এই যে পাওনাদার কমলো। তার মানে 4টা লেনদেন আছে যেটা দিয়ে পাওনাদার বাড়ে বা কমে। তাহলে আমরা চলো একটু দেখে আসি আমাদের অ্যান্সারে। ঠিক আছে, দেখি চলো কি আছে। অহনা ট্রেডার্সের নিট পাওনাদারের পরিমাণ, তাহলে ধারে ক্রয় কত ছিল? আচ্ছা, আমাদের লেনদেন তো 4টা, এটা 2টা কেন করছে দেখি তো। চলো আরেকবার চেক করি। ও, এটা চেকের মাধ্যমে পণ্য ক্রয়, এটা আসবে না। নয়ন ট্রেডার্সের নিকট থেকে বিক্রয়, এটা আসবে না। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা ঠিক আছে, এটা ফেরত আসলো। ধারে মাল ক্রয় 20,000। পাওনাদারকে চেকে পরিশোধ, তাহলে চেকে পরিশোধ পাওনাদারকে, সেটা তো অবশ্যই আসবে। ওকে, তাহলে আমাদের এখানে পাওনাদার হচ্ছে মাত্র এই 2টা, অন্যগুলো তো আমাদের পাওনাদার না, এটা তো বিক্রয়। ওকে, ঠিক আছে, শুরু করো। আমরা শুরু করলাম আমি যেভাবে পড়ছিলাম, এবার একটু তার বিকল্প হিসেবে পড়তে হইলো। মাঝে মাঝে তোমাদেরও পাজল করে দেওয়া জরুরি। চলো দেখে নিই। তাহলে আমাদের ধারে ক্রয় কত ছিল লক্ষ্মী ভাই? 20,000। দেন আমরা পরিশোধ করে দিচ্ছি 3,000। তাহলে আমাদের এখানে হয়েছে কত? 17,000। এটাই হচ্ছে আমার নিট পাওনাদার। এই মাস শেষে আমাদের পাওনাদারের পরিমাণ হচ্ছে 17,000 টাকা। 2022 সাল জানুয়ারি 20 এবং জানুয়ারি 22-এ হচ্ছে আমাদের পাওনাদারের হিসাব ছিল ধারে ক্রয় 20,000, সেখান থেকে নিট পাওনাদার চেক প্রদান করে দিচ্ছি, তাহলে আছে 17,000। শেষ। ওকে, এখন আমাদের করতে হবে খতিয়ান। কি খতিয়ান করতে হবে ভাই? টি ছকের কয়টা খতিয়ান করতে হবে? 2টা। টি ছকের 2টা খতিয়ান করতে হবে। একটা হচ্ছে ব্যাংক হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। টি ছক, টি ছক, এই যে টি, এই যে টি, টি ছক, টি দুই পাশে। একটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হচ্ছে ডেবিট পাশ। এটা কি পাশ? ডেবিট পাশ। এই পাশটা ডেবিট। সেম কথা এই পাশেও লিখতে হয়। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা হচ্ছে ক্রেডিট পাস। ঠিক আছে? আর হচ্ছে ব্যাংক হিসাব, এই হচ্ছে ব্যাংক হিসাব। ডান। এবার আমরা আসি, আমরা কিভাবে করব, কোন কোন হিসাবটা আমার ব্যাংক আছে আমরা একটু দেখি। তাহলে আমরা দেখি ব্যাংক কোথায় আছে। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, এখানে একটা ব্যাংক আছে। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, এখানে একটা ব্যাংক আছে। পাওনাদারকে চেকে পরিশোধ, পাওনাদারকে চেকে পরিশোধ, এখানে একটা ব্যাংক আছে। পাওনাদারকে চেকে পরিশোধ, এখানে একটা ব্যাংক আছে। পাওনাদারকে চেকে পরিশোধ, এখানে একটা ব্যাংক আছে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, শুরু করি। ওকে, তাহলে ব্যাংকগুলো আমরা যেভাবে করি খতিয়ান একটা, সেভাবেই আমরা শুরু করব। তাহলে আমরা হচ্ছে খতিয়ান শুরু করব কোনটা? এই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। ছক করা শেষ। এখন খুঁজবো কোথায় কোথায় ব্যাংক আছে। প্রথম 1 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব করলে ব্যাংক কি? ডেবিট। ব্যাংকে হিসাব করলে ব্যাংক ডেবিট। ঠিক আছে? ব্যাংকে হিসাব করলে ব্যাংক ডেবিট। ব্যাংকে হিসাব করলে ব্যাংক ডেবিট। তাহলে ডেবিট পাশে যাবে। অপোজিট নাম কি হবে? অপোজিট নাম কি হবে? নগদান হিসাব। অপোজিট নাম কি হবে? নগদান হিসাব। টাকা ডেবিটে বসাইছে। ডান। এরপরে চেকে পণ্য ক্রয় করছি, তাহলে চেকে পণ্য ক্রয় করলে কি হয়? ব্যাংক। ব্যাংক কি হবে? ব্যাংক হবে ক্রেডিট। তাহলে এটা হচ্ছে এই পাশে ক্রেডিট। ডান। ওকে, বসাইলাম। অপোজিট নাম ক্রয় হিসাব। এরপর হচ্ছে কি হবে?
আবার ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছি চেকে, তাহলে ব্যাংক আবার ক্রেডিট, ব্যাংক আবার ক্রেডিট, তাহলে পাওনাদার হিসাব এটা হচ্ছে এখানে যাবে। ডান, ওকে। এবার আসি আমরা কি করব, সব তো বসানো শেষ। যেটা ডেবিট ছিল সেটা ডেবিট পাশে বসাইছি, যেটা ক্রেডিট ছিল সেটা ক্রেডিট পাশে বসাইছি, যেটা ডেবিট ছিল সেটা ডেবিট পাশে বসাইছি, যেটা ক্রেডিট ছিল সেটা আমরা ক্রেডিট পাশে বসাইছি। এখন দেখতে হবে কোন পাশ বড়, কোন পাশ বড়। এই পাশে হচ্ছে তোমার 30 এবং 3 33, এই পাশে হচ্ছে 50, এ পাশে কি 50। তাহলে বড় এইটা, যেটা বড় সেটা দুই পাশে বসাইতে হয়, যেটা বড় সেটা দুই পাশে বসাইতে হয়। সো আমরা 50,000 যেটা সেটা ব্যালেন্স বসাইলাম, এখানেও ব্যালেন্স বসাইলাম, ঠিক আছে, ওকে ডান। এবার আমাদের কি করতে হবে, এবার তাহলে আমাদের কি করতে হবে, কম আছে এ পাশে কত কম আছে, এটা যোগফল 33, তাহলে কম আছে 17,000, কম আছে কত 17,000, কম আছে কত 17,000। এইটাকে আমরা লিখি সিডি, বা এটাকে আমরা আরও সুন্দর করে লিখি হচ্ছে ঘাটতি, এটাকে সুন্দর করে লিখি হচ্ছে ঘাটতি, এটাকে সুন্দর করে লিখি ঘাটতি। তার মানে কি 17,000 হচ্ছে আমার এই পাশে ঘাটতি, তাহলে এই পাশে এটা হয়ে যাবে কি বাড়তি। সহজ কথা হচ্ছে ভাই মনে রাখো, যে পাশে ব্যালেন্সটা বড় হয় সেই পাশেই এসে আবার হয়ে যায় বাড়তি, যে পাশে ব্যালেন্সটা বড় হয় সে পাশেই হয়ে যায় বাড়তি। আর এটা হচ্ছে ঘাটতি, এটা কি ঘাটতি, কারণ কি এই পাশে কম ছিল। এই হচ্ছে আমাদের কি ব্যাংক হিসাব খতিয়ান, এভাবেই টিচকটা করতে হয়। সুন্দর পাস। এবার বিক্রয় হিসাবটা করে ফেলি, আমরা দেখি বিক্রয় কোথায় কি আছে। দেখো বিক্রয় আছে একমাত্র এক জায়গায়, কোথায় আছে বিক্রয়, বিক্রয় আছে আমাদের এক জায়গায়, বিক্রয় আছে কোথায় এক জায়গায়, কি আছে বিক্রয় দেখি তো আমরা, এই যে নয়ন ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, নয়ন ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, নয়ন ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, ওকে। তাহলে নয়ন ট্রেডার্সের নিকট আমরা পণ্য বিক্রয় করছি, তাহলে এটার জাবেদাটা কি, এটা সুবিধা তোমাদের সুবিধার জন্য লিখে দিই। এটার জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট, আর এখানে হচ্ছে প্রাপ্য, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট। এবার লিখি তাহলে কি করতেছি, বিক্রয়, বিক্রয় কি ক্রেডিট, তার মানে যাবে কি ক্রেডিট। মনে রাখো এই যখন টিচক করবা তখন কিন্তু এই যে উপরে, এই যে উপরে ডেবিট ক্রেডিট, এটা কিন্তু লিখলে ভুলো না, এটা কিন্তু আবার চলমান জের ছকে লাগে না, চলমান জের ছকে উপরে এখানে হয় হিসাবের কোড নং, এগুলো মনে রাখিও। দেন আমরা কি করলাম, যেহেতু বিক্রয় ক্রেডিট, ক্রেডিট পাশে তাহলে অপোজিট নাম বসাইতে হয়, নাম কি আছে প্রাপ্য, প্রাপ্য হিসাব আমরা নয়ন ট্রেডার্স দিয়ে বসাই দিলাম 15,000, ডান। এখন এই পাশে অন্য কোনো কিছু আছে আর নাই, এই একটাই ব্যালেন্স, তাহলে এইটাই যেহেতু একটাই ব্যালেন্স, এই একটাই দুই পাশে বসাইলাম, একটাই দুই পাশে বসাইলাম। এখন তাহলে এই পাশে কি আছে, এই পাশে তো পুরোটাই কম ছিল, এই পুরোটাই হচ্ছে তোমার ঘাটতি বা ব্যালেন্স সিডি, এই পুরোটাই হচ্ছে তোমার ঘাটতি বা ব্যালেন্স সিডি। তাহলে এই ব্যালেন্স সিডি কি লিখতে হয় ওই মাসের শেষ তারিখে, ওই মাসের শেষ তারিখে। তো এখানে যেহেতু এই পুরোটা ঘাটতি, তাহলে এই পাশে কি পুরোটাই বাড়তি না, তাহলে এইটা লিখতে হয় পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, পরবর্তী মাসের 1 তারিখে, মানে যতটুকু এই পাশে ঘাটতি ওইটাই পরবর্তী মাসের 1 তারিখে এই যে ব্যালেন্সের নিচে যেয়ে লিখতে হয় ঘাটতি মানে বাড়তি বা ব্যালেন্স বিডি, ঠিক আছে মনে থাকবে। তাহলে আবার তোমাদের এটা একটু দেখাচ্ছি। প্রথমে কি করছি, বিক্রয় ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে লিখছি, নাম ডেবিটটা লিখছি, ডান, নাম ডেবিট লিখছি, ওকে। আর কোনো ব্যালেন্স ছিল না, এটাই দুই পাশে বসাইছি, তাহলে এই উপরে পুরোটা কম, এটা সিডি হয়েছে, বা এটাকে আমি সহজে তোমাদের মনে রাখার জন্য বলি ঘাটতি, এটা হচ্ছে 31শে ডিসেম্বর। আর এই ঘাটতিটাই পরের মাসের 1 তারিখে এই ব্যালেন্সের নিচে যেয়ে ব্যালেন্স বিডি নামে বসে, কারণ যে পাশে বাড়তি হয় সেটাই হচ্ছে আমার ব্যালেন্স বিডি। এবং পরবর্তী বছর আমরা বিক্রয় হিসাবে এই যে শুরুতে 15,000 টাকা ব্যালেন্স ক্রেডিট পাশে আছে এটা নিয়েই শুরু করব, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে আমাদের টি ছক শেষ। এখন আমরা করবো কি ভাই, চলমান জের ছক। চলমান জের ছক হচ্ছে ওকে, চলমান জের ছক। তো চলমান জের ছক আমাদের দুইটা করতে বলছে, একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে ক্রয় হিসাব। খতিয়ান তো খতিয়ানই, খতিয়ান হচ্ছে প্রত্যেকটা পাকা বই, কারণ কি এই দেনাদার হিসাবের মধ্যে যত দেনাদার আছে সেটা যাবে, এই ক্রয় হিসাবের মধ্যে যত ক্রয় আছে সেটা যাবে, এটা হচ্ছে রুলস। তাহলে দেনাদার, আমাদের যে লেনদেনগুলোতে দেনাদার আছে সেটা আমাদের আনতে হবে, আর এই দেনাদারটা ডেবিট হলে টাকা ডেবিটে, এই দেনাদারটা ক্রেডিট হলে টাকা ক্রেডিটে, আর এখানে হচ্ছে অপোজিট নাম, এই তো কাজ নাকি, ওকে। তাহলে আমরা শুরু করি। দেখো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি 8 তারিখে বিক্রয় করছি, আমরা কার কাছে বিক্রয় করছি, আমরা অবশ্যই তখন হচ্ছে নয়নের কাছে বিক্রয় করছিলাম। তাহলে বিক্রয় যখন করছি তাহলে বিক্রয় কি ক্রেডিট না, বিক্রয় ক্রেডিট, আর দেনাদার ডেবিট, দেনাদার কি ডেবিট। তাহলে এখানে অপোজিট নাম লিখছি, দেনাদার ডেবিট, টাকাটা ডেবিটে লিখছি।
তারপরে 15 তারিখে কি আছে, 15 তারিখে বিক্রয় ফেরত। তাহলে এখানে দেনাদার কি, এখানে দেনাদার হচ্ছে ক্রেডিট, আর বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে অপোজিট নাম, দেনাদার যেহেতু ক্রেডিট, তাহলে এখানে দেনাদার যেহেতু ক্রেডিট, তাহলে এবার ক্রেডিট সাইডে বসবে। আর বিক্রয় ফেরত অপোজিট নাম, আমরা বসাই ফেললাম, ক্রেডিটে বসাইলাম। তো ক্রেডিটে বসাইলে কি হলো ভাই, ব্যালেন্স তো আর সেম থাকলো না, ব্যালেন্সও তো চেঞ্জ হবে, প্রতিদিন ব্যালেন্স চেঞ্জ হবে। এখানে কোনো কিছু বসা মানেই এখানে ব্যালেন্স চেঞ্জ হওয়া, সেটা এই পাশে যাক বা ও পাশে যাক। তাহলে আগে ছিল 15,000, 2,500 চলে গেল 12,500 টাকা, ঠিক আছে। দেন দেখো এখানে 28 তারিখে ছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়েছে 28 তারিখে, এটা বলা ছিল। দেখো এই যে দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়, আদায়যোগ্য নয় মানে হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন বা যে যা দেনাদার থেকে আমরা আদায় করতে পারবো না। তখন এটার ক্ষেত্রে কি হয়, যখন আমরা দেনাদারের কাছ থেকে আদায় করতে পারি না, তখন আমরা লিখি হচ্ছে কুরিন ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, কুরিন ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেনাদার কি আছে, ক্রেডিট। কুরিনটা কি বা অনাদায়ী দেনার সঞ্চিতি কি, এটা কুরিন লিখতে পারো, কুরিন সঞ্চিতি। যদি অবলোপন বলে ডিরেক্ট তাহলে একদম কুরিন লেখাটাই ভালো, আর যদি ধার্য করা হলো বলে তাহলে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা ভালো। তো আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখছি। এখন দেনাদার কি আছে, ক্রেডিট। তাহলে দেনাদার আছে কি, ক্রেডিট। ক্রেডিট থাকলে টাকাও ক্রেডিটে বসবে। আমাদের মেইন ফোকাস হচ্ছে এই দেনাদার। দেন আমাদের ব্যালেন্সেও চেঞ্জ হবে, আগে ছিল 12,000, এখন গেল 2,000, 10,500। এই হচ্ছে আমাদের চলমান জের ছক। চলমান জের ছক কি, হিসাবের নাম লিখবো, সিম্পল ফোকাস রাখবো এটাই যে এটা কি ডেবিট নাকি ক্রেডিট। এটা যদি ক্রেডিট হয় নাম এখানে ডেবিট, এটা যদি ডেবিট হয় নাম এখানে ক্রেডিট, নাম এখানে উল্টাটা। আর এইটা হচ্ছে, এটা ডেবিট হলে এখানে, ক্রেডিট হলে এখানে। আর ব্যালেন্স প্রত্যেক দিন প্রত্যেক লেনদেনে চেঞ্জ হবে, শেষ। এরপর আমরা করব ক্রয় হিসাব। তাহলে আমাদের ক্রয় হিসাব কোথায় কোথায় আছে, ক্রয় হিসাব আমাদের 3টা আছে। দেখো আমরা জানুয়ারি 5 তারিখে চেকের মাধ্যমে ক্রয় করছিলাম, জানুয়ারি 5 তারিখে আমরা চেকের মাধ্যমে ক্রয় করছি। এটা হচ্ছে আমাদের চেকের মাধ্যমে ক্রয়। তাহলে চেকের মাধ্যমে ক্রয় করলে হয় কি, ক্রয় ডেবিট আর ব্যাংক ক্রেডিট, ক্রয় ডেবিট আর ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমার এখানে ক্রয় কি ছিল, ক্রয় ডেবিট ছিল আর ব্যাংক ক্রেডিট ছিল। তাহলে ব্যাংক ক্রেডিট অপোজিট নাম লিখছি, ক্রয় ডেবিট টাকা ডেবিটে লিখছি, ব্যালেন্সও ডেবিটে গেছে। এরপরে কি হয়েছে, মালিক পণ্য উত্তোলন করছে। তাহলে উত্তোলন করলে কি হয়, উত্তোলন ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, কারণ উত্তোলন বাড়লে ডেবিট। আর ক্রয় হিসাব ক্রেডিট, কারণ কি ক্রয় হিসাব ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমার একটা এক্সপেন্স কমে গেছে, তাহলে এখানে অপোজিট নাম কি, উত্তোলন। আর এখানে কি ক্রয় বাড়ছে, না ক্রয় কমছে, তাহলে ক্রয় ক্রেডিট ছিল, এই যে ক্রয় ক্রেডিট ছিল, আমরা ক্রয় ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে বসাই দিচ্ছি, ডান। তাহলে এখানে ব্যালেন্সেও চেঞ্জ হয়েছে, এখানে ব্যালেন্স হয়েছে কত, 28,000 টাকা, ঠিক আছে। এরপরের লেনদেন আমরা দেখি, এই যে জানুয়ারি 20 তারিখে কি হয়েছে, জানুয়ারি 20 কেন, এটা হচ্ছে জানুয়ারি 12 তারিখে কি করছে, 20 তারিখে, হ্যাঁ জানুয়ারি 20 তারিখ ওরা কী করছে দেখি আমরা। জানুয়ারি 20 তারিখে ধারে মাল ক্রয়, দেখছো জানুয়ারি 20 তারিখ হচ্ছে ধারে মাল ক্রয়। তাহলে ধারে যেহেতু আমরা মাল ক্রয় করছি, তাহলে ক্রয়, এটা কি হবে, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে প্রদেয় হিসাব, ঠিক আছে, এটা হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে ক্রয় কি ছিল, ডেবিট ছিল, তাহলে অপোজিট নাম প্রদেয় লিখলাম, ক্রয় ডেবিট, টাকাটাও ডেবিটে লিখলাম। এখন কি এখানে ব্যালেন্স চেঞ্জ হবে না, হবে। এখানে আগে ছিল 28, আবার ডেবিটে আসছে কত, 20, তাহলে এখানে হচ্ছে 48। এই ব্যালেন্সটা কিভাবে কাজ করে দেখো ভাই, ডেবিটে থাকলে ব্যালেন্স ডেবিটে, ক্রেডিটে থাকলে ব্যালেন্স ক্রেডিটে। কিন্তু যখন ডেবিট ক্রেডিট দুইটাই থাকবে, তখন মনে করবা যদি ডেবিট পাশের ব্যালেন্স বড় হয় তাহলে ব্যালেন্স ডেবিটে, যদি ক্রেডিট পাশের ব্যালেন্স বড় হয় তাহলে ব্যালেন্স ক্রেডিটে। এটা প্রমাণ করে দেখাই, দেখো এই দুইটা যোগ করে কত হয়েছে, এই দুইটা যোগ করে কত হয়েছে, 50,000। এইটা কত হয়েছে, 2,000। তাহলে 50 থেকে 2 গেলে কত থাকে, 48,000। এখানে আমরা একসাথে করছি, আর এখানে সেটা করি না, এখানে দিনে দিনে করি। এই পাশে বড় হইলে ব্যালেন্স এই পাশে বড় হইলে এখানে। সো আমরা হচ্ছে গিয়ে তোমাদের ইনশাআল্লাহ চমৎকারভাবে এই অঙ্কটা সলিউশন করলাম। আমি বিশ্বাস করি চট্টগ্রাম বোর্ড 2024-এর যে অঙ্কটা আমরা করছি সেটা তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আমরা হচ্ছে 24-এর কী করলাম, আমরা হচ্ছে 24-এর চট্টগ্রাম বোর্ডের যে অঙ্ক, এখানে আমরা ত্রিছক এবং চলমান জের ছক সহ
এবং আমরা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস শিখলাম, সেটা কি শিখলাম, নিট পাওনাদারের পরিমাণ। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এগুলোর প্রতি ফোকাস করবা, এগুলোর প্রতি খুবই ফোকাস করবা, কারণ ক নম্বরে এই যে 2 নম্বর মার্কস, এটা হচ্ছে ভাই তোমার কাছে ডায়মন্ডের মতো, এটা হেলাফেলা করা যাবে না। তারপরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাদের জানাও, কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো তোমাদের জন্য খুবই ইজি হবে। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।